আজকে বড্ড দেরি হয়ে গেল রে। গিন্নি তো আগেই বলেছিল তাড়াতাড়ি আসতে, তবুও কাছে চাপে সময় কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। জায়গাটা এত ছমছমে যে প্রতিদিনই যেতে ভয় লাগে, তবুও যাই। তোর এত বড় সাহস, তুই এদিক দিয়ে যাচ্ছিস? হ্যাঁ ভগবান, যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো। হ্যাঁ, আমাকে দয়া করে কিছু করো না। আমার গিন্নি বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হ্যাঁ, আমি দোষ করেছি। কেন ছাড়বা? তুই জানিস না এটা আমার রাস্তা না? এই সময় রাস্তা দিয়ে যাবি আর আমি তোকে ছেড়ে দেব? শোনো গো, জমির অবস্থা একদমই ভালো না। মাটিগুলো ফেটে চৌচির হয়ে গেছে পানির জন্য। আজ সেচটা না দিলে ধান গাছ আর বাঁচবে না। হ্যাঁ গো, জানি তো, কিন্তু এখনই তো চলে গেলে চলবে না। আজ হাটবার, আগেই হাটে যাই, দেখি কিছু বিক্রি করতে পারি কিনা। দু পয়সা হাতে এলে সন্ধ্যাবেলা জমিতে যাব। তুমি কিন্তু প্রতিদিনই তা বলো, সন্ধ্যাবেলায় যাব, অথচ যাও না। এভাবে চললে ফসল তো নষ্ট হয়ে যাবে। এত কষ্টে চারা লাগাইছি। জানি গো, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু এখন তো হাতে একটা টাকাও নেই। হাটে গিয়ে যদি কিছু বিক্রি হয় তাহলে পাম্প ভাড়াও হবে, সেচও দেওয়া হবে। তুমি একটু ধৈর্য ধরো। তা তো বুঝি, কিন্তু খালি খালি আশ্বাস দিলে তো আর কাজ হবে না। আর শোনো, হাটে গেলে নাসির চাচার কাছে একবার খোঁজ নিও, পাম্প মেশিনটা ঠিক আছে কিনা। যদি ধার মেলে তাহলে অনেক সুবিধা হবে। আচ্ছা, খোঁজ নেবো। তুমি এই ফাঁকে রান্নাটা শুরু করো, আমি ফিরে এসে ভাত খেয়ে জমিতে যাব। ভাত তো রাঁধবই, কিন্তু আজ যেন কথা নড়চড় না হয়। এই ফসলটুকু যদি নষ্ট হয়, সামনে যে কি হবে কিচ্ছু বুঝতেছি না। তুমি চিন্তা করো না, যা কিছু করছি সবই তো তোমার জন্যই করছি। তুমি আর এই জমি দুটোই তো আমার প্রাণ। যতদিন আছি যতটা পারি লড়ে যাব। জানি গো, তাই তো বলি, নিজের শরীরটার দিকে একটু নজর দাও। এই ঘর, এই সংসার সবই তো তোমার উপর ভর করে দাঁড়িয়ে আছে। তুমি যদি একদিন না থাকো, তবে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। তোমার এই কথাগুলোই দিন শেষে মনটাকে জোর দেয়। আচ্ছা, যাই। মা লক্ষ্মীর কৃপায় যেন হাটে কিছুটা বিক্রি হয়। আর বেশি দেরি করো না, সন্ধ্যার আগেই ফিরে এসো। ঠিক আছে। কই গো গিন্নি, আমার কোদালটা দাও, এবার তো খেতে যেতে হবে। আজ দেরি করলে চলবে না, জমিটা যেন হাত জোর করে পানি চায়। এই নাও কোদাল, তবে আগে এক গ্লাস জল খাও, মুখটাও মুছে নাও। হাটের ধকল কম কিছু না। জল খাবো পরে, আগে কাজ। আজ মাটিতে জল না দিলে ফসলগুলো মুখ ঘুরিয়ে নেবে। ওরা তো আমাদের মতোই, একটু যত্ন চায়। ঠিক আছে, তবে বেশি রাত করো না, জোনাকি জ্বললে পথ চেনা যায় না। আমি উঠানে বসে তোমার অপেক্ষা করব। তুমি থাকলে রাতও আমার আলোর মতো লাগে। চললাম, মা অন্নপূর্ণা যেন আশীর্বাদ দেন। আজ একটু জল পেলে বাঁচি। এই মাটিগুলো যেন কতদিন তৃষ্ণায় পড়ে আছে। ধৈর্য ধরো মা ধরিত্রী, আমি এসেছি। এই মেশিনটা নিলে দারুণ দাম পাবো শহরে। চল, বেশি সময় নেই। হ্যাঁ, আগে তুলে ফেলো, কেউ দেখে ফেললে ঝামেলা হবে। এই মেশিন তোমরা নিতে পারো না, এটা আমার বাঁচার একমাত্র ভরসা। এটা চলে গেলে আমার ঘরে জ্বলা জ্বলবে না। আমার স্ত্রী সারাদিন অপেক্ষা করে থাকে। এই জমিটুকু সব আমার। তোর জমি, তোর সংসার তো আমাদের কি? সামনে থেকে সরে যা, নইলে। মারো যদি মারতে চাও, কিন্তু এই মেশিনটা নিয়ে যেতে দেবো না। দেখ, অনেক কথা শুনলাম, এখন শেষবার বলছি চুপচাপ সরে টাটা, নইলে তোর হাত পা ভেঙে ফেলবো রে। তোমরা যা খুশি করো, তবু এই মেশিনটা আমি হাতছাড়া করবো না। এটা শুধু একটা লোহার জিনিস না, এর সঙ্গে আমার রুটি রুজি, আমার স্ত্রীর শব্দ, আমাদের আগামী দিনের আশ্রয় সব জড়িত। বেশি নাটক করিস না, গরিবের স্বপ্ন কিনে কেউ বাজারে নেয় না। গরিবের শব্দ মাটিতে ফেললে একদিন সেই মাটি থেকে আগুন জ্বলে উঠবে। যে পায়ে দলে যাবে আজ,
কাল সেই পায়ে কাটা ফুটবে আর রক্ত হইবে। আমি মরলেও এই মেশিন ছাড়ব না, কারণ এটাতে শুধু লোহা না, আমার ঘামের গন্ধ, স্ত্রীর আশা, আমার অস্তিত্ব। আহারে গরিবের স্বপ্ন, সেই স্বপ্ন তো কেবল চোখেই লাগে, বাস্তবে তার দাম 1 টাকাও নেই। তুই ভাবি সেই জংদারা মেশিন তোর সংসার বাঁচাবে? দেখে যা আজ স্বপ্ন কিভাবে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা যায়। ব্যাস, এবার দেখ কি করি। ঈশ্বর, কেউ কি নেই? হে অন্যায়ের সামনে কে দাঁড়াবে? তোরা তোরা ভাবছিস আমি হেরে গেছি? না রে, আমি মরলেও আমার আত্মা তোদের পিছন ছাড়বে না। তোদের শাস্তি আমি দেবো এই মাটির বুকে, অথবা ওপারে, আমি তোদের ছেড়ে দেবো না। মরে গিয়েও ছাড়বি না? ও হো, মরা লোক আবার কি করতে পারে রে? কিন্তু হাওয়া কেমন থেমে গেল রে, কেমন যেন ঠান্ডা লাগছে। এসব ভাবার সময় নেই, তোরা দুজনে মেশিনটা ধর, চল এখন এখান থেকে পালাতে হবে, ঝামেলা হবার আগেই। শোনো গো, এভাবে আর কতদিন চলবে বলো? ঘরে চাল নেই, ডাল নেই, কদিন পর তো তেলটুকুও ফুরিয়ে যাবে। জানি সুরমি, আমিও তো ভাবি প্রতিদিন, কিন্তু এই নদীর মাছ তো কেবল একমাত্র আমাদের ভরসা। যদি আজ একটু ভালো বিক্রি হয় তবে কিছু ভালো তেল আনতে পারবো। বাবা, তুমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে নাকি আবার রাত করবে? ফিরবো মা, আজ তোর জন্য একটা প্লেট আনবো। তুই বলেছিলি না তোর প্লেট ভেঙে গেছে? সত্যি বাবা, তুমি আনবে? হ্যাঁ, কিন্তু তুই আমাকে কথা দে পড়াশোনায় মন দিবি। আমি চাই তুই একটা দিন আমাদের এই কাঁচা ঘরকে পাকা বানা। ইচ্ছে তো আমারও ছিল বৃন্দাকে শহরের স্কুলে পড়াই, কিন্তু এই জীবনে কি সে স্বপ্ন দেখা সাজে গো? স্বপ্ন দেখে যদিও পেট ভরে না, তবু ওই স্বপ্নটাই তো আমাদের বাঁচিয়ে রাখে। আমি মাছ বিক্রি করে হলেও একদিন স্কুল ম্যাডাম করেই ছাড়বো তোকে। তুমি এত কষ্ট করো, মাঝে মাঝে মনে হয় আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। তুমি পাশে আছো বলেই তো আমি লড়তে পারি গো সুরমি, তুমি না থাকলে আমি তো ভেঙেই পড়তাম। মা, আমি যদি স্কুল ম্যাডাম হই তাহলে তোমাকে আর বাবাকে নতুন কাপড় কিনে দেব, আর একটা বড় টিভিও আনবো। তুই ভালো করে পড়াশোনা কর, এতেই আমার সংসার আলোকিত হবে মা। তোর বাবার চোখে যে স্বপ্ন আমি দেখি সেটা তুই পূরণ করিস। আমি পারবো মা, আমি বাবার স্বপ্ন ভাঙতে দেব না। আমি একদিন এমন বড় হব যাতে তোমাদের কষ্ট আর করতে না হয়। এ কথাগুলোই তো আমায় জিরিয়ে রাখে মা। তোর ছোট্ট মুখটা দেখলেই আমি সব কষ্ট ভুলে যাই। তোমরা দুজনই আমার পৃথিবী। আমি মাছ বেচে পয়সা রোজগার করি ঠিকই, কিন্তু আসলে বেঁচে থাকি তো এই হাসি মুখগুলোর জন্যই। বৃন্দা, তুই শুধু পড়তে থাক। জানি আজ আমাদের থালায় অর্ধেকটা ভাত, কিন্তু আমি কষ্ট করে হলেও তোর জন্য পুরো আকাশ একদিন কিনে আনবো। আকাশ নয়, মাটিতে পা রাখলেই চলবে। আমাদের মেয়েটা যেন মানুষ হয়, সেটাই সবচেয়ে বড় চাওয়া। তবুও যদি পারতাম তোমাদের মুখে একটু সুখ দিতে। এই সংসারে জ্বালা যন্ত্রণা যেন তোমাদের মন ছুঁতে পারে না। আমি চললাম, সন্ধ্যার আগেই ফিরে আসবো। দেখি আজ বাজার কেমন হয়। বাজারে খুব ভিড় হবে, সাবধানে যেও গো। আর যদি বেশি মাছ বিক্রি না হয় মন খারাপ করবে না। মন খারাপ করার সময় নেই গো গিন্নি, তোর হাসি মুখটাই আমার লাভ লোকসানের হিসাব। বাবা, আজ একটু আগেই ফিরে এসো, আমি গল্প শুনবো তোমার কাছে। ঠিক আছে মা, আজ তোকে মৎস্য রাজ্যের রাজকন্যার গল্প শোনাবো। তবে যদি আমার ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাহলে ভয় পাস না, বুঝলি? কখনো কখনো বাজার থেকে ফিরতে একটু দেরি হয়। রোজই দেরি করো, আজ তাড়াতাড়ি ফেরো। মনটা কেমন জানি অস্থির লাগছে আজ। মন তো তোমার এমনিতেই কাঁপে। আমি ঠিক আছি, চলে গেলাম। লক্ষ্মী মেয়েটা, মায়ের কথা শুনবি। আজ বড্ড দেরি হয়ে গেল। গিন্নি চিন্তা করছে বোধ হয়। এই রাস্তা দিয়ে এলে কেন জানি মনটা কেমন করে, কেমন একটা অদ্ভুত। সোজা বাড়ি যেতে হবে। ইস, কেমন যেন হাওয়া বইছে। ভয় পেয়েছিস? ভয় তো বাবারই কথা, তুই যা করেছিলি তা মানুষ করে? তুই 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 সেই লোক যা আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলি।
সেই রাতে? হ্যাঁ, তুই মরে গিয়েছিস না? মরে গেছি ঠিকই, কিন্তু আমার আত্মা আজও ঘুরে বেড়ায়, অন্যায় শাস্তি দিতে চায়। তোদের হাতে আমার প্রাণ গেল, বল তোর প্রাণ এখন কেমন করে নেব? আমি তো শুধু দলটার সঙ্গে ছিলাম, আমি তো চুরি মারিনি। নীরব থাকা মানেই অপরাধের সঙ্গ দেওয়া। যে অন্যায় দেখে চুপ থাকে সে অপরাধীর চেয়ে কম নয়। দয়া করো, আমার মেয়ে আছে, বউ আছে, ওরা না খেয়ে মরবে। আমার মেয়েটার জন্য আমাকে ক্ষমা করে দাও, সে যে আমার জন্য অপেক্ষা করছে। আমার মেয়েটাও তো সেদিন অপেক্ষা করেছিল, আমি ফিরিনি। তোর মেয়েও যেন একদিন বুঝে কি ভয়ানক পাপ করেছিল তার বাবা। তোর পরিবার জানুক এই ভালো মানুষের পেছনে কি ভয়ানক চারা লুকিয়ে আছে। আমি বাধ্য হয়েছিলাম, সংসার, খিদে, মায়ের চোখের জল, আমার পরিবারের স্বপ্ন সব মিলিয়ে আমি বাধ্য হয়েছি এই রাস্তায় আসতে। গরিব হওয়াটা দোষের নয়, কিন্তু অন্যায়ভাবে রোজগার করাটা অনেক দোষের। তুই শুধু একটা মেশিন চুরি করিসনি, তুই একটা বাবাকে তার মেয়ের কাছ থেকে কেড়ে নিয়েছিস। তুই একটা পরিবারকে শেষ করে দিয়েছিস। এর থেকে বড় বাবা আর কিছুই হয় না। তুই পাপী, তুই পাপী, তোকে মরতেই হবে। আমি জানি আমি পাপ করেছি, কিন্তু আমি তো পেটের টানে করেছি। আমি কি করতে পারতাম? হ্যাঁ, আমি শুধু আমার পরিবারের জন্য বেঁচেছিলাম। তুমি আমার মেয়ে বউকে কিছুই বলো না, ওরা তো কিছু জানে না। তোকে আমি মাফ করতে পারি না, কারণ তোর হাতে আমার রক্ত লেগে গেছে। আর আজ তোর শেষ সময় রঘু, তোর দলের সকলকে আমি এক এক করে মারব। কি হয়েছে রে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে? এমন মুখ করে আছিস কেন? কিসের এত ভাবনা? তখন তুই এতদিন পরে কোথা থেকে আসলি? আর বলিস না বন্ধু, কাজের খোঁজে গ্রাম থেকে গ্রামে ঘুরেছি। আমি তো কাঠমিস্ত্রি, ভেবেছিলাম অন্য গ্রামে কিছু কাজ পাবো, কিন্তু হায় রে তপন, এই জীবনে কাজের খোঁজে ঘুরতে ঘুরতে মানুষ কতটা ভেঙে পারে তা তো তুই আর আমি হারে হারে টের পাচ্ছি। তুই কাঠমিস্ত্রি, তোর হাতে গুণ আছে, কিন্তু এই গরিবই, এই বাজারে সে গুণের দাম নেই রে ভাই। তুই তবু হাল ছাড়িস না, তোর মতো পরিশ্রমী লোক একদিন ঠিক ঘুরে দাঁড়াবে। আমি তোর পাশে আছি। ঠিক আছে, একবেলা না খেয়ে আরেক বেলা কাজ করছি, শেষমেশ ফিরে এলাম নিচের ভিটায়। এখন ভাবছি গ্রামের বাজারে যদি একটা কাঠের দোকান দেই। দে তপন দে, তুই কাঠের কাজ ভালো জানিস, আমি জানি তোর হাতের কাজ অনেক ভালো। তুই আছিস তো পাশে, তাহলে সাহস পাই। একটু সাহায্য করবি? বল না, কি সাহায্য লাগবে? এবার তুই বল, তোর কপালে এত চিন্তার ভাঁজ কেন? কি হয়েছে বন্ধু? আর বলিস না তপন, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু টাকাটাই সবচেয়ে বড় চিন্তা। এত টাকা আমি কোথা থেকে পাবো? এ নিয়ে চিন্তা করিস না, আমার কাছে কিছু টাকা আছে। এনে হাতে যা আছে তাই দিলাম, এই টাকাটা নিয়ে বিয়ের ব্যবস্থা কর। তোর মেয়ের মুখে হাসি ফোটায় নাই তো আসল। না রে তপন, তুই তো অনেক টাকা পয়সা কামাচ্ছিস, আমি তোর টাকা নিতে পারি না। তুই এতদিন পর ফিরেছিস, তোর নিজের ঘর আছে, মেয়ে আছে, তুই বরং সেই টাকাটা নিয়ে ওদের জন্য কিছু নিয়ে যা। আমার ঘর আমার মেয়ে তো সবসময় থাকবে রে। আর যদি তোর মেয়ের মুখে একটা হাসি ফুটে, তবেই তো এই টাকার দাম। বন্ধুত্ব শুধু খুশির সময় পাশে থাকবে, তবে সেটা তো স্বার্থপরতা। আর তেমন বন্ধুত্ব আমি করিনি জয়ন্ত। তুই সত্যি আমার ভাই রে, তুই বন্ধু না, তুই আমার বিপদের সময়ের আশীর্বাদ। কি গো, টাকা পয়সা কিছু জোগাড় হলো? শোনো, আজকে তপন অনেক সাহায্য করলো, তার টাকাতেই তো মেয়ের বিয়ের পথ খুললো। এবার বিয়েটা ঠিক মতো হবে। সত্যি বলছো? তপন টাকা দিয়েছে? সে তো খুব সৎ ছেলে, ঈশ্বর ওর মঙ্গল করুন। বাবা, তুমি এসেছো? হ্যাঁ মা, আজ আর কোথাও যাব না, তোকে নিয়ে থাকবো। তোর জন্যই তো বেঁচে আছি। কিছু আনলে না? এতদিন পর ফিরলে তো একটু কিছু আনতে পারতে। আমার এক বন্ধু আছে, তার মেয়ের বিয়ে, আমি টাকাগুলো ওকে দিয়ে এসেছি। আমার কিছু না থাকুক, ও যেন সুখে থাকে, তাতেই শান্তি। তুমি আজও সেই আগের মতোই আছো। সব কিছু ছেড়ে দাও, শুধু মানুষের পাশে থাকো। আমার কাছে যা আছে তা দিলেই তো আমি ধনী, আর যাদের আছে কিন্তু দিতে জানে না, তারাই আসল গরিব। বাবা, আমার খাতা লাগবে, তুমি এখনই আমার খাতা নিয়ে এসে দাও। মা, আমি একটু জিরিয়ে নিই, তারপর সন্ধ্যার সময় যাব। তোমার কি লাগবে আমাকে বলো, আমি নিয়ে আসব, যেভাবেই হোক। বড় রাস্তা দিয়ে গেলে পুলিশের ভিড়, এই শর্টকাটটাই ভালো। একটু গা ছমছমে, তবে এগিয়ে যেতে হবে। কে ওখানে?
ভয় পেয়েছিস? এখনো তো সময় আছে, নিজের পাপের কথা মনে কর। তুমি তো সেই দিন রাতের লোকটা। কি চাই তোমার? কেন এসেছো এখানে? তোর মৃত্যু। না, দয়া করে, আমি ভুল করেছি। আমি যাইনি সেদিন তোমাকে মারতে, আমাকে মেরো না। তোর কোনো ক্ষমা নেই। আমার মেয়েটা সেদিন প্রতিদিন অপেক্ষা করে বাবার জন্য। আমার মেয়েটাকে এতিম বানিয়ে দিয়েছিস, এবার তোকে আমি শেষ করে দেবো। জানো, আজ আমাদের বিয়ের 1 মাস হলো, অথচ আমি এখনো জানি না তুমি কি কাজ করো। তোমার এত গোপনীয়তা কেন বলো তো? আরে এমন কিছু নয়, রোজগার খাটুনি, গ্রামের বাইরে গিয়ে খেটে খাওয়া কাজ করি, চাষের মাঠে, কাঠের কারখানায়, যেখানে যা পাই। তুমি না জানো আমি তোমার পাশে থাকবো সব পরিস্থিতিতে? তুমি যদি সত্যি বলো আমি কষ্ট পেলেও সহ্য করব, কিন্তু মিথ্যে যেন বলো না। আর এসব কাজ তো দিনের বেলাও করা যায়, তুমি রাতে কেন করো? তোমার এত কিছু জেনে লাভ নেই, তোমার কি লাগবে শুধু তাই বলো। এই 1 মাসে কি আমি তোমাকে কোনো অভাব দিয়েছি? যখন যা চেয়েছে তাই দিয়েছি। আমি কি করি না করি সেটা না জানলেও চলবে তোমার। হায় রে, আমার একজন মারা গেল, রঘুর মৃত্যু ঠিক তপনের মতোই রহস্যে ঘেরা। কে বা কারা যে মারছে। শুধু রঘু আর তপনই নয় রে, ভুলে গেছিস 2 মাস আগেও তো স্বামী কানাই মারা গেল, একদম রাতের বেলা। বাজারের পাশে ওর লাশ পাওয়া গিয়েছিল, তখন কেউ বুঝে উঠতে পারেনি কে মারল। হ্যাঁ রে, স্বামী কানাতে একটা মেশিন নিয়ে আসছিল, শুনেছি সেটা চুরি হয়ে গিয়েছিল, আর ডাকাত দলের হাতে তার মৃত্যু হয়েছে। 3 জনের মৃত্যু একইভাবে একই রাতে হয়, নির্জন জায়গায়। এটা কি শুধু কাকতালীয়? আমি তো ভাবছি ওদের মৃত্যুর পিছনে কোনো অশরীরীর হাত আছে। রঘুর স্ত্রীও কদিন ধরে কেমন কেমন হয়ে আছে, স্বপ্নে নাকি কিছু দেখেছে। বাবাজি, আমি পাপ করেছি, আমি বাঁচতে চাই। আমি কানাইয়ের মেশিন চুরি করেছি, আমরা 3 জন মিলে। তারপর আমরা ওকে মেরে ফেলেছি, ও আমাদের মধ্যে 2 জনকে মেরে ফেলেছে, শুধু আমি বেঁচে আছি। বাবাজি, আমাকে বাঁচাও। মূর্খ, তোরা শুধু একজন মানুষের জীবন নিয়েছিস, তোরা একটা গোটা পরিবারের ভবিষ্যৎকে ছারখার করে দিয়েছিস। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করব। কি হয়েছে রে তোর নিলয়? সবাইকে ওখানে ডাকেছিস কেন? আমি অনেক বড় পাপ করেছি, কানাইয়ের মেশিন চুরি করেছি আমরা 3 জন মিলে। তারপর আমরা ওইখানে ধান খেতে ওকে মেরে ফেলেছি। কানাই আমাদের মধ্যে 2 জনকে মেরে ফেলেছে। আমি কানাইয়ের কাছে ক্ষমা চাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ মোড়ল সাহেব, ওরা 3 জন মিলে গোটা পরিবারের ভবিষ্যৎ পুরে ছারখার করে দিয়েছে। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাই, আপনারা সকলে আমাকে মাফ করে দিন।